ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের ভিত্তিপ্রস্তর। কিন্তু এটা কি একদিনই তৈরি হয়েছিল? একেবারেই না। প্রায় ২২ বছরের এক রোমাঞ্চকর লড়াই, তর্ক-বিতর্ক আর তিল তিল করে গড়ে তোলার গল্প লুকিয়ে রয়েছে এর পেছনে। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই জানব। চলুন ফিরে যাই সেই ঐতিহাসিক যাত্রায়। তো আজকের এই আয়োজনে আমরা মূলত কি নিয়ে কথা বলবো? প্রথমে জানব সংবিধানের প্রাথমিক দাবিগুলো সম্পর্কে, এরপর ব্রিটিশদের নানা প্রস্তাব ও প্রত্যাখ্যান, গণপরিষদ গঠন, বিভিন্ন কমিটি ও খসড়া তৈরির কাজ, কিভাবে এটি কার্যকর হল, আর সবশেষে এই দলিল সম্পর্কে দারুণ কিছু চমকপ্রদ তথ্য। চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার প্রথম ভাগ, সংবিধানের প্রাথমিক দাবি। আগেই বলেছি, ভারতের সংবিধান রচনা কিন্তু কোনো রাতারাতি ঘটা ম্যাজিক ছিল না, বরং কয়েক দশক ধরে চলা এক দীর্ঘ তাত্ত্বিক লড়াই। আচ্ছা, সংবিধান আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটি হলো এমন কিছু আদর্শের লিখিত রূপ যা একটা দেশের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার ভিত্তি তৈরি করে। মজার ব্যাপার হল ১৭৮৭ সালে আমেরিকায় এই লিখিত সংবিধানের ঐতিহ্য শুরু হলেও ভারতের সংবিধানের কাঠামোটা কিন্তু একটু অন্যরকম। এটি আংশিক কঠোর, আবার আংশিক নমনীয়। মানে সময়ের প্রয়োজনে বদলানো যাবে, কিন্তু এর মূল কাঠামোটা চট করে ভাঙা যাবে না। এবার একটু ফ্ল্যাশব্যাক করা যাক। এই সংবিধানের ভাবনাটা এলো কোথা থেকে? ১৯২৮ সালে মতিলাল নেহরুর ড্রাফট করা নেহরু রিপোর্ট ছিল এর প্রথম বড় কোনো ধাপ। এরপর ১৯৩৪ সালে কমিউনিস্ট নেতা এম.এন. রয় প্রথমবার একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রস্তাব দেন। আর ঠিক তার পরের বছর অর্থাৎ ১৯৩৫ সালে জাতীয় কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের কাছে এই গণপরিষদ গঠনের জোরালো দাবি জানিয়ে বসে। এরপর আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, ব্রিটিশদের প্রস্তাব ও প্রত্যাখ্যান। একদিকে ভারতীয়দের জোরালো দাবি আর অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাপ, এই দুইয়ের মাঝে পড়ে ব্রিটিশ সরকার বেশ কিছু শর্ত সাপেক্ষ প্রস্তাব দিতে শুরু করে। এই সময়টায় পরপর বেশ কয়েকটা প্রস্তাব এসেছিল, যেমন ধরুন ১৯৪০ সালে লর্ড লিনলিথ-কোর আগস্ট অফার, ১৯৪২ সালে ক্রিপস প্রস্তাব, আর ১৯৪৫ সালে অচলাবস্থা কাটাতে সিমলা সম্মেলন বা ওয়াভেল পরিকল্পনা। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো এর একটাও টেকেনি, কারণ ব্রিটিশরা বারবার ওই ডোমিনিয়ন স্টেটাস বা আধা স্বাধীনতার মূলা ঝোলাচ্ছিল, আর অন্যদিকে কংগ্রেসের একটাই অনর দাবি, পূর্ণ স্বরাজ চাই। আর এই পুরো পরিস্থিতিটা একদম নিখুঁতভাবে বোঝা যায় জওহরলাল নেহরুর একটা বিখ্যাত কথায়। তিনি এই প্রস্তাবগুলোর জবাবে সোজাসাপটা বলে দিয়েছিলেন, ডোমিনিয়ন স্ট্যাটাস ইজ ডেড অ্যাজ আ ডোর নেইল। মানে দরজার পেরেকের মতোই এই ডোমিনিয়ন স্ট্যাটাসের ধারণাটা সম্পূর্ণ মৃত। আধা স্বাধীনতায় আর কারও কোনো আগ্রহ ছিল না। এবার আমরা ঢুকছি তৃতীয় পর্বে, গণপরিষদ গঠন। অবশেষে ১৯৪৬ সালে এসে জট খোলে। ব্রিটিশ সদস্য প্যাথিক লরেন্স, স্টাফার্ড ক্রিপস আর এভি আলেকজান্ডারের নেতৃত্বে আসা ক্যাবিনেট মিশন প্ল্যান সাফল্যের মুখ দেখে, আর এর হাত ধরেই তৈরি হয় স্বাধীন ভারতের সংবিধান রচনার সেই বহুকাঙ্ক্ষিত গণপরিষদ। এই গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা শুনলে অবাক হতে হয়, ৩৮৯ জন। এর মধ্যে ২৯৬ জন নির্বাচিত হয়ে এসেছিলেন ব্রিটিশ ভারত থেকে, আর ৯৩ জন ছিলেন দেশীয় রাজ্যগুলো থেকে মনোনীত প্রতিনিধি। এখানে দারুণ একটা গণতান্ত্রিক নিয়ম মানা হয়েছিল। প্রতি ১০ লক্ষ মানুষের জন্য মাত্র একজন করে প্রতিনিধি বরাদ্দ করা হয়েছিল। ১৯৪৬ সালের জুলাই-আগস্ট মাসের পরোক্ষ নির্বাচনের ফলাফলটা একটু দেখা যাক। কংগ্রেস জিতেছিল ২০৮টি আসন, মুসলিম লীগ পায় ৭৩টি, আর নির্দল প্রার্থীরা ১৫টি। কিন্তু পরে যখন দেশভাগের কারণে মুসলিম লীগ গণপরিষদ বয়কট করল, তখন এই বিশাল পরিষদের অবশিষ্ট সক্রিয় সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ২৯৯ জনে। এবার আমাদের চতুর্থ পর্ব, কমিটি এবং খসড়া তৈরি। এত বড় একটা কাজ তো আর এমনি এমনি হবে না, তাই না? এর জন্য দরকার ছিল অসাধারণ কিছু মানুষের নিখুঁত পরিকল্পনা। কাজের সুবিধার জন্য পুরো পরিষদকে ৮টি প্রধান আর ১৩টি ছোট কমিটিতে ভাগ করা হয়। জওহরলাল নেহরু সামলালেন কেন্দ্রীয় ক্ষমতা আর সংবিধান কমিটির দিকটা, সর্দার প্যাটেল দেখলেন প্রাদেশিক সংবিধান ও উপদেষ্টা কমিটি, আর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্টিয়ারিং কমিটির দায়িত্বে। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ, খসড়া বা ড্রাফটিং কমিটি, তার চেয়ারম্যান হলেন ড. বি.আর. আম্বেদকর।
তার এই দূরদর্শী রূপরেখার জন্যই কিন্তু তাকে আধুনিক ভারতের মনু বলা হয়। এবার ১৯৪৭ সালের ১৪ই আগস্ট মধ্যরাতের সেই গায়ে কাঁটা দেওয়া মুহূর্তটার কথা ভাবুন। স্বাধীন ভারতের প্রাক্কালে জওহরলাল নেহেরু দিচ্ছেন তার সেই আইকনিক ট্রিস্ট উইথ ডেস্টিনি ভাষণ। তিনি বলেছিলেন, আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা হল প্রতিটি চোখ থেকে প্রতিটি জলকণা মুছে ফেলা। কি অদ্ভুত একটা আবেগ, তাই না? আর এই তীব্র আবেগকে সঙ্গী করেই মাত্র কয়েকদিন পর ২৯শে আগস্ট খসড়া কমিটি পুরোদমে তাদের কাজ শুরু করে দেয়। আর জানেন এই খসড়া চূড়ান্ত করতে কতদিন সময় লেগেছিল? ২ বছর ১১ মাস আর ১৮ দিন। হ্যাঁ, প্রায় ৩ বছর ধরে চলেছিল এই কাজ। ১৬৫ দিন জুড়ে মোট ১১টা লম্বা অধিবেশন বসেছিল। আর সেই যুগে এই কাজটায় বাজেট ছিল প্রায় ৬৪ লক্ষ টাকা। বোঝাই যাচ্ছে আক্ষরিক অর্থেই এটা ছিল এক বিশাল মাপের কর্মযজ্ঞ। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম পর্বে, সংবিধান কার্যকর করা। চলুন দেখে নিই এত দিনের এই হাড় ভাঙা খাটুনির পর কিভাবে এই দলিলটা আইনি স্বীকৃতি পেল। এখানে একটা দারুণ তথ্য আছে, যেটা অনেকেই গুলিয়ে ফেলেন। 1949-এ ২৬শে নভেম্বর মূল সংবিধানটা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়, যেটাকে আমরা এখন সংবিধান দিবস বলি। ওই দিন ৩৯৫টি ধারা আর ৮টি তফসিল সমেত নাগরিকত্বের মতো কিছু নিয়ম চালু হয়ে যায়। কিন্তু পুরো দলিলটা পুরোপুরি কার্যকর হয় আরও ২ মাস পর, ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। কেন এই দিনটা? কারণ ১৯৩০ সালের এই দিনেই তো ঐতিহাসিক পূর্ণ স্বরাজ দিবস পালিত হয়েছিল। সেই স্মৃতিকে সম্মান জানাতেই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে বেছে নেওয়া হয়। এবার আমাদের একদম শেষ পর্ব, সংবিধান সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। চলুন পর্দার আড়ালের এমন কিছু গল্প শুনি যেগুলো সচরাচর সেভাবে শোনা যায় না। যেমন ধরুন, গণপরিষদের কিন্তু একটা সরকারি প্রতীক ছিল, একটা হাতি। আইনি উপদেষ্টা হিসেবে স্যার বি.এন. রাও আর প্রধান খসড়াকার এস.এন. মুখার্জির অবদান তো অসামান্য। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? ভারতের অরিজিনাল সংবিধানটা কোনো মেশিনে টাইপ করা ছিল না। প্রেমবিহারী নারায়ণ রায়জাদা ইংরেজিতে আর বসন্তকৃষ্ণ বৈদ্য হিন্দিতে নিজেদের হাতে অসাধারণ ক্যালিগ্রাফিতে পুরো সংবিধানটা লিখেছিলেন। জাস্ট ভাবা যায়। শেষমেশ ২৮৪ জন সদস্য এই মাস্টারপিসে তাদের স্বাক্ষর করেন। আলোচনা তো প্রায় শেষ, তবে যাওয়ার আগে একটা গভীর চিন্তার জায়গা রেখে যেতে চাই। এই যে ২৮৪ জন স্বাক্ষর করেছিলেন, জানেন কি তাদের মধ্যে ১৫ জন ছিলেন নারী? ভাবুন তো, সেই যুগে দাঁড়িয়ে প্রথম স্বাস্থ্যমন্ত্রী রাজকুমারী অমৃত কর, সুচেতা কৃপালিনী আর সরোজিনী নাইডু মতো নারীদের এই জোরালো উপস্থিতি ভারতের মতো একটা বিশাল দেশের সমতা আর গণতান্ত্রিক ভিত্তিকে কতটা গভীরভাবে প্রভাবিত করেছিল। কিভাবে এই ১৫ জন নারী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলের ঐতিহ্যকে চিরকালের মতো বদলে দিলেন? এই চমৎকার প্রশ্নের উত্তরটা আপনাদের ভাবনার জন্যই ছেড়ে দিলাম। আমাদের আজকের এই আয়োজন এখানেই শেষ করছি।